গেস্ট হাউসের দোতলার রুমে বসে কলকাতার অফিসের মেলটা সেন্ড করে দিলাম। ঘড়িতে তখন বিকেল 5টা বাজে। আজ সকালেই অফিসের একটা কাজে হায়দ্রাবাদ পৌঁছেছি। সকাল থেকেই একটু রেস্ট করা হয়নি। গেস্ট হাউসে পৌঁছেছি সকাল 10টা নাগাদ। তারপর গেছি আমাদের হায়দ্রাবাদের অফিসের কাজ শেষ করে গেস্ট হাউসে ফিরতে ফিরতে 3টে বেজে গেছে। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজাও হয়ে গেছে। গেস্ট হাউসের কেয়ারটেকার নেপাল দা একটা বড় কাপে কফি আর কিছু বারবন বিস্কুট এনে এগিয়ে দিল। আর বলল, স্যার, রাতের ডিনারটা টেবিলে রেখে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আর দেরি করলাম না। কাল সকাল 8টায় আমি আবার আসবো। আর রাতে কোনো দরকার হলে সিকিউরিটিকে গেটে ফোন করে দেবেন। আর মেন গেটের এই চাবিটা রেখে দিন, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি এসো। বাইরে বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে। গেস্ট হাউসটা বেশ পুরোনো আমলের তৈরি, কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা। দেওয়ালে বেশ বড় চওড়া আকারের কতগুলো পোস্টার টাঙানো। দেওয়ালগুলো বেশ চওড়া, মাথার উপরের ছাদটা বড় বড় লোহার বিমের স্ট্রাকচারের উপর দিয়ে সাপোর্ট দেওয়া। দোতলায় একটাই রুম, যেটাতে আমি রয়েছি। রুমটা বেশ বড়, অ্যাটাচড বাথ। দক্ষিণ দিকে রয়েছে বড় বড় দুটো কাঁচের জানলা। জানলার পাশ দিয়ে কি যেন একটা গাছের ঝাঁকড়া ডাল আড়াআড়ি ভাবে উপরের দিকে উঠে গেছে। পূবের দিকে বেশ বড় একখানা ব্যালকনি। সেখান থেকে গেস্ট হাউসের সামনের লন এবং বাগানটা স্পষ্ট দেখা যায়। লনের শেষ প্রান্তে রয়েছে সিকিউরিটি রুম এবং তার সঙ্গে রয়েছে লাগোয়া এক প্রকাণ্ড গেট। গেস্ট হাউসের একতলায় সিঁড়ির দুপাশে দুটো রুম, একটা বড় ডাইনিং। কিন্তু এই এত বড় গেস্ট হাউসে আজকের জন্য আমি একমাত্র অতিথি। কিন্তু সকালে ঢোকার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, প্রতিটা রুমের দরজাতেই ইন্টারলকিং সিস্টেম লাগানো, কিন্তু সিঁড়ির ডান পাশের রুমের দরজায় পেতলের বেশ বড় একটা তালা লাগানো, আর লাল কাপড়ে মোড়া কিছু একটা তালার সাথে শক্ত করে বাঁধা। ভেবেছিলাম পরে নেপালদাকে কারণটা জিজ্ঞেস করব, কিন্তু দুপুরে যা একখানা কাণ্ড ঘটিয়েছি তাতে জিজ্ঞেস করার আর মুখ ছিল না। আজ দুপুরে মেন গেট লক করে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, ঠিক তখনই ল্যাপটপের ব্যাগে একটা হ্যাচকা টান লাগে। কিছু একটা ধুপ করে মেঝেতে পড়ে যায়। পেছন ফিরে দেখি ব্যাগের একটা হুকে লেগে লাল কাপড়ে মোড়া পুটলিটা, যেটা একতলার ওই পেতলের তালার সাথে বাঁধা ছিল, মেঝের ওপর ছিটকে পড়েছে। আর তার ভেতর থেকে বেরিয়ে পড়েছে কিছু রুদ্রাক্ষ, কিছু কড়ি, সিঁদুর আর শুকনো ফুলের মতো কিছু যেন। কোনো রকমে সেগুলোকে কাপড়ে জড়িয়ে ওই তালার সাথে বেঁধে দিয়ে আমি উপরে চলে আসি। শুধু পকেটে করে নিয়ে আসি দুটো রুদ্রাক্ষ। কফির কাপটা হাত থেকে নামিয়ে রেখে ল্যাপটপে মুখ গুজে বসে পড়লাম। গেস্ট হাউসের পেছনের রেল লাইন দিয়ে একখানা ট্রেন চলে গেল। মনটা কেমন যেন একটু অস্থির অস্থির লাগছে। মনে যেন কিছু একটা খচখচ করছে।
ভেতরে ভেতরে কেমন যেন দমটা বন্ধ হয়ে আসছে। হঠাৎ এরকম মনে হওয়ার কোনো কারণ বুঝতে পারলাম না। হয়তো সারাদিন রেস্ট হয়নি বলে এমনটা মনে হচ্ছে। না, সব কিছু না মনে হয়। আর শরীরটাও তো একদম ঠিকই রয়েছে। ঘড়িতে রাত 9:30 বাজে। ডিনারটা সেরে ফেলেছি। কিছুক্ষণ আগে বাড়িতে ফোনে কথাও বলে নিয়েছি। একটু দোতলার ছাদে গেলে কেমন হয়? চট করে একটা সিগারেট ধরিয়ে নিলাম। দরজা খুলে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িটা বেশ খাড়া, কাঠের তৈরি, দুপাশে ধরার জন্য রেলিং দেওয়া। না, বাইরে বৃষ্টি পড়ছে না, কিন্তু ছাদটা পুরো ভেজা। দক্ষিণ দিকের উঁচু গাছটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আকাশে এখনো মেঘ রয়েছে। আবছা চাঁদের আলোয় চারিদিক একদম স্নিগ্ধ দেখাচ্ছে। একটা হুতুম প্যাঁচা ছাদের এক কোণ থেকে হঠাৎ ডেকে উঠল। এমন তাজা বিশুদ্ধ হাওয়া কলকাতায় তেমন পাওয়া যায় না, তাই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে লাগলাম। কিছুক্ষণ আনমনোভাবে আকাশের দিকে চেয়ে থেকে মাথাটা এপাশে ওপাশে ঘোরালাম। হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করে উঠল। ওই বড় গাছটার একটা ডাল ক্রমাগত দুলে চলেছে, কিন্তু একটুও তো হাওয়া চলছে না। তাহলে বাঁদর জাতীয় কোনো প্রাণী হবে হয়তো। কৌতূহলবশত রেলিং বরাবর এগিয়ে গেলাম। ছাদের শেষ মাথায় পৌঁছে দেখি, কই, ডালটা তো আর দুলছে না, একদম স্থির। আর ভালো করে দেখলাম, না, কোনো প্রাণী তো নেই। তাহলে এত বড় গাছের ডালটা দুলছিল কিভাবে? একটু ভালো করে আরো একবার দেখে নিলাম। না, কিছু চোখে পড়লো না তো। তাহলে নিশ্চয়ই মনের ভুল হবে। রাত 11টা বাজে। কাল সকাল 8টায় বেরোতে হবে, তাই আর দেরি না করে শুয়ে পড়তে হবে। নিচে নেমে এলাম। নেমে এসে রুমে ঢুকলাম। রুমে নাইট ল্যাম্পটা শুধু জ্বেলে রাখলাম। দক্ষিণের জানলা দিয়ে বাইরের আকাশটা দেখা যাচ্ছে। চোখের পাতাটা বেশ ভারী হয়ে বুজে এসেছে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম যে জানলার পাশের ডালটা আবার দুলতে শুরু করেছে। দু চোখের মনি স্থির করে ভালো করে দেখতে পাচ্ছি, ঠিক ঠিক দুলছে। উঠে গিয়ে জানলার দিকে মুখ রেখে দেখার চেষ্টা করলাম, কই, কোনো প্রাণী তো নেই। ডালটা আবারও স্থির হয়ে রয়েছে। বুকের ভেতরে একটা ভয় অনুভব করলাম। দেহের সবকটা ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল।
এরই মধ্যে আবারও ডালটা দুলতে শুরু করলো। ভয়ে জানলার পর্দাটা টেনে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু কানে ভেসে আসতে থাকলো সেই সেই গাছের ডালের দোলার একটা শব্দ। তারপর একেবারে সব নিস্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে একটা শব্দ কানে ভেসে এলো। ক্ষীণ শব্দটা একটা বাচ্চা মেয়ের গলা। ধরপড় করে বিছানার উপরে উঠে বসলাম। ঘাড়ের পেছনে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। কান খাড়া করে বেশ কিছুক্ষণ বসে রইলাম। অনেকটা সময় কেটে গেছে। হঠাৎ একটা খটখট শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠল। হ্যাঁ, এটা আমার রুমের দরজা থেকেই আসছে, কিন্তু নিচের মেন গেটের দরজা তো বন্ধ। তাহলে দোতলার রুমে কেউ আসবে কিভাবে? বুকের ভেতরটা ভয়ে শিউরে উঠতে শুরু করলো। ভয়ে ভয়ে এক পা দুপা করে দরজার দিকে এগিয়ে এসে একটু মনটা শান্ত করে প্রশ্ন করলাম, কে 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 আছেন? না, দরজার ওপার থেকে কেউ সাড়া দিল না। নিস্তব্ধ। কিন্তু কেউ আসবেই বা কি করে? একতলার মেন দরজা তো বন্ধ। নেপালদা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। আমিও তো একবার নিচে গিয়ে দেখে এসেছি। তাহলে কি সিকিউরিটি রামচরণ? কিন্তু কোনো সাড়া দিল না কেন? মনে সাহস জুগিয়ে আস্তে আস্তে দরজাটা খুললাম। না, বাইরে কেউ নেই। মন শক্ত করে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। দরজার সামনে এসে দেখি মেন দরজা তো লক করা। দরজার কাঁচের অংশটা দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। রুমের দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বেডের দিকে এগোতে যাব, ঠিক তখনই বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখ থেকে একটাও কথা বের হচ্ছিল না। তবুও ডেকে উঠলাম, কে কে? না, আবারও নিস্তব্ধ। বন্ধ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইলাম। বন্ধ দরজার ওপারে যেন কেউ আমার মতনই দাঁড়িয়ে রয়েছে। বাইরে হালকা একটা শব্দ শুনতে পেয়ে দরজায় কান রেখে শোনার চেষ্টা করতে লাগলাম।
স্পষ্ট শুনতে পেলাম। একটা নুপুরের শব্দ। কেউ যেন সিঁড়ি দিয়ে একতলার দিকে নেমে চলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজাটা খোলার সিদ্ধান্ত নিলাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। একতলার ডান পাশের ঘরের পেতলের তালাটার দিকে চোখ পড়তে চমকে উঠলাম। এ কি, তালাটা তো খোলা! হাত পা ঠান্ডা হতে শুরু করলো। নিজের শরীরের ওপর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। রুমটার ভেতর থেকে যেন একটা শব্দ ভেসে আসছে। সেই শব্দ। দরজার ওপারে নিশ্চয়ই কেউ বা কারা আছে, কিন্তু তারা শরীরী না অশরীরী জানা নেই। তবুও ভয়ে ভয়ে দরজায় কান পাতলাম। কারা যেন ঘরের ভেতরে হেঁটে চলেছে। কানটা আরো এগিয়ে নিয়ে গেলাম। হঠাৎ হঠাৎ নুপুরের শব্দ থেমে গেল। কানটা দরজায় চেপে রাখলাম। ভালো করে শোনার চেষ্টা করলাম। কোনো নুপুরের আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। নিস্তব্ধ দরজার ওপার থেকে একটা একটা ক্ষীণ শব্দ কানে এলো। একটা হাসির শব্দ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে লাগলাম প্রাণপণে, কিন্তু নিজের পা দুটোকে শত চেষ্টা সত্ত্বেও এক চুলও নড়াতে পারলাম না। মনে হলো পেছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। ফিরে তাকালাম, পেছনে পেছনে ফিরে তাকালাম। মুখের ওপর একটা ঠান্ডা জলের ছিটে অনুভব করলাম। চোখ খুলে দেখি নেপালদা আর সিকিউরিটি গার্ড রামচরণ মাথার কাছে দাঁড়িয়ে এক নাগাড়ে স্যার স্যার করে ডেকে চলেছে। কিছুক্ষণ চুপ করে স্থির বসে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। হাতের ঘড়িটায় দেখলাম সকাল 8টা বাজে। বাইরে থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরের ভেতর। পেছন ফিরে ওই দরজার দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। পেতলের তালা আগের মতোই একেবারে বন্ধ, যা কাল খোলা ছিল। নেপালদা জিজ্ঞেস করলো,
স্যার, স্যার কি হয়েছিল আপনার? এখানে এইভাবে শুয়েছিলেন কেন? শরীর খারাপ লাগছিল? নিজেকে একটু সামলে উত্তর দিলাম, না, ও কিছু না, একটু মাথাটা ঘুরে গেছিলো এই আর কি। আমি আর ওপরে উঠছি না, তুমি যাও, ওপরে যাও, আমার ব্যাগগুলো একটু গুছিয়ে নিয়ে এসো, আমি একটু সামনে এগোচ্ছি, দেরি করো না, আমায় এক্ষুনি বেরোতে হবে। রামচরণকে ডেকে নিয়ে একটু লনের দিকে এগিয়ে গেলাম। রামচরণ এখানকার সবচেয়ে পুরনো লোক। ওরা দু পুরুষ ধরে এই বাড়ির দারোয়ানি করছে। কথার ছলে সব ইতিহাস জেনে গা শিউরে উঠল। রামচরণের বলা কথার সাথে কাল ঘটে যাওয়া ঘটনার যোগসূত্র খুঁজে পেলাম। রামচরণ যা বলল তা হচ্ছে, বছর 30 আগে এই বাড়িটি ছিল হায়দ্রাবাদের এক রাজ পরিবারের অধীনে। রামচরণের বয়স তখন বছর 20-21 হবে। একদিন ভোরে এই পরিবারের দুই কিশোরী দোতলার ছাদের ওপর গাছের ডালে দোল খেতে গিয়ে একসঙ্গে নিচে পড়ে গিয়ে মারা যায়। এই ঘটনাটি ঘটার পর ওই রাজপরিবার এই বাড়িটি ত্যাগ করে। পরে এই বাড়িটি বহু হাত বদল হয়ে শেষে আমাদের কোম্পানি তা কিনে নেয়। আর এত হাত বদল হওয়ার কারণ, অনেক চেষ্টা করেও কেউ এই বাড়িতে এক রাতও কাটাতে পারেনি। অবশেষে ঘটা করে যজ্ঞ করে একতলার ঘরটি মন্ত্রপুত রুদ্রাক্ষ দিয়ে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর তারপর থেকেই এখানে শান্তিতে রাত কাটানো সম্ভব হয়েছে। কথাগুলো শোনার পর বুক পকেটে হাত দিয়ে বুঝতে পারি কেন এত প্রতিকূলতা সত্ত্বেও কাল গোটা রাত ওই বাড়িটার ভেতর কাটাতে পেরেছি। কারণ এখনো পর্যন্ত দুটো রুদ্রাক্ষই আমার পকেটে রয়ে গেছে, যার ফলে কোনো দুষ্ট শক্তি আমার কোনো ক্ষতি করতে পারেনি। শুনছিলেন রাতের পাখির প্রথম নিবেদন, ভয়ঙ্কর রাত আর রুদ্রাক্ষ।